আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, এখানে দেখি আমরা তাপের আ বেশ কিছু গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেই টার্মগুলো আমাদের জানতে হবে। তো তাপ সঞ্চালন কি? ঠিক আছে? তো আমরা আগেই বেশ কয়েক জায়গায় পড়েছি যে তাপ কি হয়? এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ সঞ্চারিত হয়। ঠিক আছে? যেমন আ আমরা যদি এম এ কোনো কিছু রান্নাতে বসাই, হ্যাঁ? যেমন চায়ের কেটলি। তো চায়ের কেটলিতে কি হয় যে উপরে একটা ধরার জায়গা থাকে। সো আমরা যখন আম আম চুলার উপরে চায়ের কেটলিটা বসাই তখন দেখি ওই যে ধরার যে জায়গাটা সেটা উত্তপ্ত হয়ে যায়। সেটার কারণ কি অ্যাকচুয়ালি? সেটার কারণ হচ্ছে তাপের সঞ্চালন। তাহলে তাপের সঞ্চালন জিনিসটা কি? বেশি তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে কম তাপমাত্রা বিশিষ্ট স্থানে সবসময় সঞ্চারিত হয়। ঠিক আছে? যেমন একজনের গায়ে যদি অনেক বেশি জ্বর থাকে, অনেক বেশি উত্তাপ থাকে, তার গায়ে যদি আমি ধরি তখন আমি বুঝতে পারি যে তার গাটা অনেক উত্তপ্ত এবং তার গা থেকে কিন্তু আমার গায়ে তাপ আসে। ঠিক আছে? তাপ সঞ্চারিত হতে থাকে। তাহলে তাপ সঞ্চালন জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে তাপ মানে কি চলে আসাটাকেই বলা হয়েছে তাপের সঞ্চালন। এবং এই তাপের সঞ্চালন কিন্তু ৩ পদ্ধতিতে সঞ্চারিত হতে পারে। ঠিক আছে? তো এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ যে সঞ্চারিত হয় সেটা ৩ টা পদ্ধতিতে হয়। ১ম পদ্ধতিটাকে বলা হয় তাপের পরিবহন, সেকেন্ড হচ্ছে তাপের পরিচলন এবং তাপের বিকিরণ। এই ৩ টা পদ্ধতিতে হচ্ছে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চারিত হয়। তবে তাপের এই টার্ম গুলা বুঝার আগে আমাদের ২ টা জিনিস আগে বুঝে নিতে হবে। তাপের পরিবাহিতা, তাপের পরিবাহিতা। এখন আমরা বলতেছি তাপ কি হয়? এক বস্তু থেকে অন্য বস্তুতে পরিবাহিত হয়। বাট সকল মেটালে, সকল ধরনের বস্তুতে, পদার্থতে কিন্তু তাপ সঞ্চালন একরকম নয়। কিছু বস্তু হচ্ছে তাপ সুপরিবাহী। এরা খুব সহজেই তাপ আ সঞ্চারিত করতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ নিয়ে যেতে পারে। বাট কিছু আছে তাপ কুপরিবাহী। এরা কিন্তু তাপ সঞ্চারিত হতে দেয় না। এক জায়গায় হচ্ছে বন্ধ করে দেয় তাপটা। তো সুপরিবাহী কোনগুলো? যেসব পদার্থের ভিতর দিয়ে মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হতে পারে তারাই হচ্ছে তাপ সুপরিবাহী। যেমন হচ্ছে লোহা। লোহা কিন্তু খুব সহজেই তাপ কি সঞ্চালন করে। লোহার আ এক সাইডে যদি আমরা তাপ দেই তাহলে দেখবো অপর সাইডে হচ্ছে তাপ চলে আসে। মানে পুরোটাই উত্তপ্ত হয়ে যায়। সেটার কারণ কি? তাপ সঞ্চারিত হয়ে যায়। তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি হচ্ছে তাপের সুপরিবাহী। একটা কথা বলবো, আমাদের কিন্তু পরীক্ষায় কখনো সুপরিবাহী কাকে বলে সেটা কখনোই আসবে না। সেই কারণে আমাদের পরীক্ষার জন্য সবসময় গুরুত্বপূর্ণ হচ্ছে তার উদাহরণগুলা। উদাহরণগুলা। আমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নে সবসময় উদাহরণগুলা থেকে এমসিকিউ থাকবে। সেই কারণে জিনিসটা আমরা বুঝবো সুপরিবাহী জিনিসটা কি, বা তাপ সঞ্চালন জিনিসটা কি বা কুপরিবাহী কি। কিন্তু পরীক্ষায় আসবে উদাহরণগুলা। তাই উদাহরণ যাতে মুখস্থ থাকে ভালো করে বুঝে মুখস্থ করা হয়। এরপরে কুপরিবাহী কি? যে সকল পদার্থের ভিতর দিয়ে তাপ সহজে পরিবাহিত হতে পারে না। ঠিক আছে? তাদেরকে তাপ কুপরিবাহী বলে। যেমন হচ্ছে তুলো। ঠিক আছে? তারপর হচ্ছে কাঁচ, পশম, রাবার। ঠিক আছে? আরেকটা উদাহরণ বলে দেই রাবার। যেমন আমাদের যে কারেন্টের তারগুলা থাকে। ঠিক আছে? আমাদের বিদ্যুতের যে তারগুলা থাকে, সেটা উপর দিয়ে কিন্তু রাবারের একটা আবরণ দেয়া থাকে। সেই কারণে বিদ্যুৎ যদি চলাচল করেও আমরা যদি ওই তারে ধরি তাহলে কিন্তু আমাদের কি বিদ্যুৎ আমাদের কোনো ক্ষতি হয় না বা আমাদের বিদ্যুৎ স্পৃষ্ট হয় না। ঠিক আছে? তার কারণ কি রাবার হচ্ছে তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী। সে তাপও পরিবহন করে না, বিদ্যুৎও পরিবহন করে না। সেরকমই তুলা হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী, কাঁচ হচ্ছে বিদ্যুৎ সরি তাপ আ কুপরিবাহী এবং পশম হচ্ছে তাপ কুপরিবাহী। ঠিক আছে? পশমের উদাহরণটা দিলে সহজে বুঝতে পারবে। আমরা শীতের দিনে কি করি? শীতের দিনে হচ্ছে পশমের যে আ সোয়েটার আছে, জ্যাকেট আছে সেগুলা পড়তে আমরা বেশি পছন্দ করি। এর কারণ কি? আমাদের যে অভ্যন্তরীণ তাপ আছে সেই তাপটা হচ্ছে এই পশম বের হতে দেয় না। কারণ সে কুপরিবাহী। ঠিক আছে? তাহলে আমি আবারও বলতেছি সুপরিবাহী হচ্ছে যারা সহজে তাপ পরিবহন করতে পারে। যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম এবং কুপরিবাহী হচ্ছে যারা সহজে তাপ পরিবহন করতে পারে না। যেমন তুলা, কাঁচ, পশম। এখন আমরা পড়ব হচ্ছে তাপের পরিবহন কি, তাপের পরিচলন কি, তাপের বিকিরণ কি। ঠিক আছে? অ্যাডমিশন টাইম 9-10 বা আমাদের যে সময়গুলাতে আমাদের এই সাধারণ বিজ্ঞান বা বেসিক সায়েন্স, জেনারেল সায়েন্স গুলা ছিল, তখন আমরা কখনো এই জিনিসগুলা মানে ইন ডিটেইলস পড়ি নাই। এবং পড়ি না তার প্রয়োজনীয়তাটাও আমরা বুঝতে পারি না। তখন যখন পরীক্ষা দেয় আমাদের স্টুডেন্টরা আগেও পরীক্ষা যারা দিয়েছে
তারা দেখা যায় কি অনেক সহজ জিনিস তার বইয়েও ছিল, কিন্তু সে এটাকে স্কিপ করেছিল কারণ সে বুঝে নেই তার গুরুত্ব কি, সে এটা পড়েই নাই। ঠিক আছে, তাহলে এই যে তাপের পরিবহন এটা আমাকে বুঝতে হবে, এটা থেকে কয়েক ধরনের কোশ্চেন আসতে পারে। তাপের পরিচলন, তাপের বিকিরণ এগুলো আমাকে বুঝতে হবে। তো তাপের পরিবহন কি? পদার্থের অণুগুলো স্থান পরিবর্তন না করে স্পন্দনের মাধ্যমে এক অণু থেকে অন্য অণুতে যদি তাপ সঞ্চারণ করে তাকে তাপের পরিবহন বলে। অর্থাৎ পদার্থের অণুগুলোর কোনো এক্সচেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না। যেখানে আছে সেখানেই থাকবে। শুধুমাত্র এক অণু থেকে অন্য অণুতে তাপ সে দিয়ে দেয়। ঠিক আছে? যেমন একটা লোহার পাত, লোহার একটা পাত, ঠিক আছে? আয়রন। আমি এইখানে হচ্ছে যদি তাপ দেই, এই জায়গাটায় তাপ দেই, তাহলে সে কি করবে? এক অণু থেকে আরেক অণুতে তাপ দিতে থাকবে। ঠিক আছে? তাপ দিতে থাকবে এবং দেখা যাবে এই জায়গাতে হাত দিলেও এই জায়গা উত্তপ্ত হয়ে গেছে। এর কারণ কি? তাপের পরিবহন। এখানে কি হয়? অণুগুলো স্থান পরিবর্তন করবে না। শুধুমাত্র এক অণু থেকে অন্য অণুতে তাপ সঞ্চারণ করতে থাকবে। এটাকে বলা হয় তাপের পরিবহন। এরপরে তাপের পরিচলনটা কি? এখানে অণুগুলো চলাচল করতে পারে। ঠিক আছে? এখানে অণুগুলো চলাচল করবে। কিন্তু এখানে কি হয়? উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চারিত হওয়াকে বলা হয় তাপের পরিচলন। এবং এটা কোথায় হয় দেখো? এটা হয় তরল এবং বায়বীয় পদার্থে। ঠিক আছে? এই তাপের পরিবহন কিন্তু বেশিরভাগ সময় হয় কঠিন পদার্থের ক্ষেত্রে। কঠিন পদার্থে হচ্ছে তাপের পরিবহন হয়। আর তাপের পরিচলনটা দেখা যায় তরল এবং বায়বীয় পদার্থে। আর তাপের বিকিরণটা কি? তাপের পরিচলন, তাপের বিকিরণ একই জিনিস, একই রকম। শুধু একটা পার্থক্য আছে। এখানে মাধ্যমটা প্রয়োজন। এখানে মাধ্যম লাগবে। ঠিক আছে? মাধ্যম কিরকম? আ যেমন আমরা কথা বলতেছি কি মানে আম ফোনে কথা বলি। আমরা এখন একটা নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে কথা বলি, তাই না? এখানে একটা মাধ্যম থাকে। এই যে আমি কথা বলতেছি, কথা কেন শোনা যাচ্ছে? কারণ এখানে বাতাস মাধ্যম আছে। আ মাইক্রোফোনে কথা বলছি। এটা মাইক্রোফোন হচ্ছে একটা মাধ্যম বা মিডিয়াম। এই তাপের পরিচলনের জন্য তরল বা বায়বীয় পদার্থের একটা মাধ্যমের প্রয়োজন হয়। কিন্তু তাপের বিকিরণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন নেই। কিন্তু এখানে অণুগুলা কিন্তু স্থান পরিবর্তন করে। সে কারণে এই ২ টা টার্ম প্রায় কাছাকাছি। কিন্তু এখানে মাধ্যম লাগে, এখানে মাধ্যম লাগে না। আচ্ছা, এখন দেখি এই বিষয়গুলো থেকে আমাদের পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে। দেখি আমরা। যেমন চুলার উপর থাকা চায়ের কেটলির হাতল গরম হয় কেন? ঠিক আছে? সেই প্রশ্নটা অনেক কমন একটা প্রশ্ন। যে চুলার উপর রাখা চায়ের কেটলি আছে, কিন্তু তার হাতলটা তো আলাদা থাকে। তো হাতলটা কেন উত্তপ্ত হয়? সেটার কারণ হচ্ছে তাপের পরিবহন। আমরা কিন্তু অলরেডি একবার পড়ে আসছি। তাপের পরিবহন কি? কঠিন মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অণুগুলো যদি তাপ পরিবহন সঞ্চালন করে সেটাকে বলা হয় তাপের পরিবহন। তো তাপের পরিবহন কোথায় হয়? চুলার উপর রাখা চায়ের কেটলিতে। এরপরে রান্নার হাঁড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের হয় কেন? ঠিক আছে? অ্যালুমিনিয়ামের আমরা যে আ রান্নার যে পাতিল আছে বা অন্যান্য জিনিস আছে সেগুলা নরমালি অ্যালুমিনিয়ামের হয় এবং সেটার কারণ কি? কারণ হচ্ছে সেটা দ্রুত তাপ পরিবহন করতে পারে। অ্যালুমিনিয়াম খুব সহজেই লোহাও অনেক ভালো তাপ পরিবহন করে। আর অন্যান্য তামা অনেক সহজেই তাপ পরিবহন করে। কিন্তু সবচেয়ে ভালো তাপ পরিবহন করতে পারে অ্যালুমিনিয়াম। এবং এটা কিন্তু আমাদের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? প্রয়োজনীয়তাটা কিরকম? তোমার যে পদার্থটা খুব দ্রুত তাপ পরিবহন করতে পারে, সেটা দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের জ্বালানি কম লাগবে, আমাদের শক্তির অপচয় কম হবে। আমি সহজেই রান্না করতে পারবো বা যেকোনো কাজ করতে পারবো। সেই কারণে আমরা লোহার আ হাঁড়ি-পাতিল ব্যবহার না করে, আমরা তামার হাঁড়ি-পাতিল ব্যবহার না করে আমরা কিসের করি? আমরা অ্যালুমিনিয়ামের হচ্ছে কি হাঁড়ি-পাতিল ব্যবহার করি। এরপরে ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে তাপ সঞ্চারিত হয় কোন পদ্ধতিতে? আচ্ছা, এখানে কিন্তু আমরা বলছি ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম মানে যেখানে কোনো মাধ্যম থাকে না। এটাকে আমরা ভ্যাকুয়াম মাধ্যম বলি, শূন্য মাধ্যম। তাহলে আমরা একটু আগের স্লাইডটা যদি দেখি, এখানে কোন মাধ্যমটার মধ্যে আমার কোনো মাধ্যমের কোন আ টার্মটার মধ্যে আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন ছিল না, সেটা হচ্ছে তাপের বিকিরণ। এখানে কোনো মাধ্যমের প্রয়োজন নেই। ঠিক আছে? সো আমরা বুঝতেই পারতেছি যে ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে তাপ সঞ্চারিত করে শুধুমাত্র তাপের বিকিরণ পদ্ধতিতে। অন্য কোনো পদ্ধতিতে হবে না কারণ ওইগুলোতে মাধ্যমের প্রয়োজন আছে। আচ্ছা, কোন বস্তুর মধ্য দিয়ে তাপের বিকিরণ কোন বস্তুর মধ্য দিয়ে তাপের বিকিরণ হয়? ঠিক আছে? সো আমরা বুঝতে পারলাম যে তাপের বিকিরণ হওয়ার জন্য আমার কোনো মাধ্যম থাকতে পারবে না, শূন্য মাধ্যমে হবে। তবে কোন পদার্থের ক্ষেত্রে হয় বা কোন বস্তুর ক্ষেত্রেই আমরা তাপের বিকিরণ দেখতে পাই? প্রথমত স্বচ্ছ বস্তু। স্বচ্ছ বস্তুতে হচ্ছে তোমার তাপের বিকিরণ হবে। স্বচ্ছ বস্তু কি আছে? যেমন কাঁচ, কোয়ার্টজ
এবং মজার বিষয় হচ্ছে এই দুইটা হচ্ছে সিলিকা দিয়ে তৈরি, সিলিকা দিয়ে। বিজ্ঞানে অনেক জায়গায় তুমি সিলিকা কথাটা পাবা। সিলিকা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। অ্যাকচুয়ালি আমরা যে বালিটা দেখতে পাই আমাদের বাসাবাড়ি করে বা আম লাল একটা বালু আছে বাসাবাড়ি করে, তোমরা সবাই দেখছো। ওইটাকে আমরা সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড বলি। ওইটা দিয়ে অ্যাকচুয়ালি কাঁচ তৈরি করে, ওইটা দিয়ে কোয়ার্টজ তৈরি করে এবং এই ২ টা জিনিস হচ্ছে তোমার স্বচ্ছ বস্তু, অনেক ক্লিয়ার। এবং এই স্বচ্ছ বস্তুতে কি হয়? তাপের বিকিরণ হয়। তাপের বিকিরণ হয়। পরিচলন পরি আ সন অন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো হয় না। এরপরে কোন বস্তুর মধ্য দিয়ে তাপের বিকিরণ হয় না? আমরা আগে দেখেছি যে তাপের বিকিরণ হয় স্বচ্ছ বস্তুতে। আর বিকিরণ হবে না অবশ্যই অস্বচ্ছ বস্তুতে। অস্বচ্ছ বস্তুতে কি আছে? কাঠ। কাঠের মধ্যে কখনোই কি হবে না? তাপের বিকিরণ হবে না। লোহা। লোহাতেও কি হবে না? তাপের বিকিরণ হবে না। লোহাতে তাপের পরিবহন হয়। তাপের পরিবহন হয়। এই টার্মগুলো বুঝতে হবে। এরপরে মরু অঞ্চলে দিনে তীব্র গরম থাকে এবং রাতে তীব্র শীত অনুভূত হয় কেন? তুমি যে সৌদি আরব, কাতার, কুয়েত এগুলাতে যাও, দিনের বেলা প্রচন্ড গরম থাকে। কখনো, কখনো ৪০-৪৫ এ উঠে যায় তাপমাত্রা। আবার যতটা দিনের বেলা গরম থাকে, রাতের বেলা ঠিক ততটাই ঠান্ডা হয়ে যায়। তোমার মনে হবে যে আমি হয়তোবা কোনো কি বরফ বরফের অঞ্চল মেরু অঞ্চলগুলোর মধ্যে আছি। বাট এরকম না। সেটার কারণ হচ্ছে তাপের বিকিরণ হয়। ঠিক আছে? সারাদিন হচ্ছে প্রচন্ড তাপে হচ্ছে মরুভূমি উত্তপ্ত হয়ে যায়। বালিগুলা অনেক উত্তপ্ত হয়ে যায়। আবার যখনই সন্ধ্যা হতে থাকে বালিগুলা প্রচুর পরিমাণে তাপ বিকিরণ করতে থাকে। এবং এই তাপ বিকিরণের ফলে মরুভূমি অনেক ঠান্ডা হয়ে যায়, প্রচন্ড শীতল হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা বুঝতেই পারতেছি মরু অঞ্চলের দিনে অনেক উত্তপ্ত মানে গরম থাকে এবং রাতে কেন ঠান্ডা থাকে? তাপের বিকিরণের কারণে। আচ্ছা, এরপরে আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? তো শিশির খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা থেকে আসলে শুধু তাপমাত্রা না, আমাদের জলবায়ু, তারপরে যে আরো কিছু টপিক আছে আমাদের আবহাওয়া এবং জলবায়ু যে টপিকটা, সেখানে মানে শিশিরের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা শুধু তাপমাত্রার সাথে রিলেটেড যে শিশির বা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? মেঘ হচ্ছে তাপরোধী পদার্থ। ঠিক আছে? তো যেদিন আসলে আকাশ মেঘলা থাকে সেদিন আমাদের যে ঠান্ডা লাগে এরকম না। মানে এক ধরনের ভ্যাপসা গরম থাকে, এক ধরনের গরম লাগে। সেটার কারণ কি? যখন রাত হয়, সন্ধ্যা হয়ে যায়, তখন কিন্তু উম ভূ ভূপৃষ্ঠ থেকে তাপ প্রচন্ড পরিমাণে বিকিরণ হতে থাকে। এবং বিকিরণ হওয়ার কারণে রাত কিন্তু আস্তে, আস্তে ধীরে, ধীরে ঠান্ডা হতে থাকে। কিন্তু যেদিনের আকাশ মেঘলা থাকে এদিন আর তাপ বিকিরিত হতে পারে না। কারণ হচ্ছে কি মেঘগুলা তাপরোধী। সে তাপটাকে আবার ভূপৃষ্ঠে ধরে রাখে। এই কারণে ওই দিনে কি হয়? প্রচুর পরিমাণে গরম লাগে। এখন গরম লাগার সাথে তাপমাত্রা বেশি থাকার সাথে শিশিরের কি সম্পর্ক? তো শিশিরের সাথে অ্যাকচুয়ালি সম্পর্ক হচ্ছে আর্দ্রতার। এই শিশিরের সাথে সম্পর্ক হচ্ছে আর্দ্রতা নামে একটা আমাদের তাপমাত্রার একটা টার্ম আছে আর্দ্রতা। আর্দ্রতা জিনিসটা কি? আর্দ্রতা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। এখানে বেশ কিছু টার্ম আছে, তোমরা যদি বই পড়ো, পড়লেও হয়তোবা অনেক কিছু বুঝতে পারবে না। যেরকম এখানে আমি বলতেছি শিশিরের কথা। শিশিরের কথা তো আর নাই, আমার আছে তাপমাত্রা। তাপমাত্রা বেশি থাকলে কি হয়? আর্দ্রতা কমে যায়। আর্দ্রতা কমে যায়। আর্দ্রতা কমে গেলে কি হয়? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। ঠিক আছে? আর যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন শিশির পড়ে না। শিশির কখন পড়বে? যখন বাতাসে অনেক বেশি জলীয় বাষ্প থাকবে। ঠিক আছে? যখন বেশি জলীয় বাষ্প থাকে তখন সেই জলীয় বাষ্পগুলো আর বাতাসের থেকে ভারী হয়ে যায়। বাতাসের থেকে জলীয় বাষ্প ভারী হয়ে যায় এবং সেই জলীয় বাষ্পগুলাই আসলে আমরা সকালবেলা উঠে দেখি কি গাছপালার উপর পড়ে থাকে। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না। আমি আরেকবার এই জিনিসটা ভালো করে বুঝায় দিচ্ছি। আকাশ মেঘলা থাকলে শিশির কেন পড়ে না? আকাশ মেঘলা থাকলে মেঘ হচ্ছে তাপরোধী। সেই কারণে তাপকে সে ধরে রাখে ভূপৃষ্ঠে এবং যখন ভূপৃষ্ঠে তাপ ধরে রাখবে অবশ্যই ভূপৃষ্ঠ অনেক উত্তপ্ত থাকবে এবং এই উত্তাপের কারণে কি হয়? বাতাসের আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। আর্দ্রতা কমে যাওয়া মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ জিনিসটা কি? এটাও আমাকে বুঝতে হবে। ধরো যে আমি একটা রুমের ভিতরে আছি, সেখানে হচ্ছে কি ১,০০০ বাতাসের অণু আছে এবং এই ১,০০০ বাতাসের অণুর মধ্যে আ পানির অণু বা
জলীয় বাষ্পের অণু আছে হচ্ছে তোমার ১০০টা। ঠিক আছে? তো পানির অণু বলি আমি। পানির অণু আছে ১০০টা। তাহলে বাতাসে ১০০টা পানির অণু আছে মানে সেটাকে আমরা বলতেছি জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্পের পরিমাণ। সো ওইটাকে আমরা বলি আর্দ্রতা। পানিতে মানে বাতাসে কতগুলা জলীয় বাষ্প বা পানির পরিমাণ আছে সেটাকেই বলা হয় হচ্ছে আর্দ্রতা। সো এই আর্দ্রতা যদি বাড়ে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে, বাতাস ঠান্ডা থাকে। আর যত আর্দ্রতা কমতে থাকবে তত বাতাস উত্তপ্ত হতে থাকবে, আমাদের গরম লাগতে থাকে। সেই কারণে আমাদের কি হয়, এই যে শিশির সেটা পড়ে না। কারণ জলীয় বাষ্পের পরিমাণ যখন অতিরিক্ত হয় তখন বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণ ভারী হয়ে যায় এবং কি আমাদের প্রকৃতিতে বা নেচারে হচ্ছে তোমার শিশির পড়ে। এরপরে আকাশ মেঘলা থাকলে গরম বেশি থাকে কেন? এটা আমি অলরেডি তুমি বুঝতে পারছো যে কি মেঘ তাপ বিকিরণে বাধা দেয়। যদি তাপ বিকিরিত না হয়, তাপ বিকিরণ না হয় তাহলে ভূপৃষ্ঠ থেকে তাপ কি মানে মহাশূন্যে চলে যেতে পারে না। আমাদের পৃথিবীতেই থেকে যায় এবং সেই থেকে যাওয়ার কারণে হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ অনেক বেশি উত্তপ্ত হয়ে যায়। বেশি কি গরম লাগে। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে এই যে তাপ বিকিরণ, তাপ শোষণ, তাপ পরিচলন এগুলো থেকে আরো বেশ কিছু কোয়েশ্চেন আছে আমাদের যেগুলো পরীক্ষায় আসে। যেমন শীতকালে সুতির কাপড়ের চেয়ে পশমের কাপড় পরলে বেশি গরম অনুভূত হয় কেন? এটা আমরা অলরেডি কিন্তু জেনে আসছি যে পশম হচ্ছে তাপ কুপরিবাহী। ঠিক আছে? পশম হচ্ছে তাপ কুপরিবাহী। সে হচ্ছে তাপকে আ পরিবহন, পরিচালন কোনটাই করতে দেয় না। সে তাপকে ধরে রাখে, একটা জায়গায় আবদ্ধ করে রাখে। ঠিক আছে? এই কারণে আমরা শীতের দিনে যদি আমরা আ সুতোর কাপড় পরি, এই যে আমি এখন টি-শার্টটা পরে আছি। এই টি-শার্ট যদি শীতের দিনে পরি, আমার শরীরে তাপ থাকবে না, সব বেরিয়ে যাবে। ঠিক আছে? আমার প্রচন্ড ঠান্ডা লাগবে। সেই কারণে আমরা কি করি? পশমের তৈরি সোয়েটার, জ্যাকেট এগুলা পরি। সো এতে কি হয়? তাপটা আমাদের শরীরের ভিতরেই থাকে, আমাদের ঠান্ডা লাগে না। তো এই জিনিসটা এখানে লেখা আছে। পশমের কাপড় হচ্ছে তাপ কুপরিবাহী। এরপরে কোন রঙের বস্তুর তাপের বিকিরণ এবং শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি? তাপের বিকিরণ এবং শোষণ সবচেয়ে বেশি হয় হচ্ছে কালো কালারে। ঠিক আছে? তো কালো কালারে কিরকম হয়? আমি যেমন হচ্ছে গরমের দিনে আমরা ন্যাচারালি কালো কাপড় পরি না। ঠিক আছে? সাদা কাপড় পরা ভালো। কালো কাপড় পরলে কি হয়? সে তাপটাকে শোষণ করে, তাপকে ধরে রাখে। ঠিক আছে? এক তো তাপ কি বিকিরণ মানে কি বেশি হয়ে যায় এবং কি তাপ শোষণ করে রাখতে পারে সে বেশি। সে কারণে আমাদের কালো কাপড় গরমের দিনে পরলে অনেক বেশি গরম লাগে। ঠিক আছে? সেজন্য আমরা সাদা কাপড় পরি। কারণ সাদা কাপড়ে কি হয়? দ্রুত তাপ বেরিয়ে যায় এবং কি তাপ সে শোষণ করে না, আরো বর্জন করতে থাকে। এই কারণে আমরা সাদা কাপড় পরি। সো কোন রঙের বস্তু তাপের বিকিরণ এবং শোষণ সবচেয়ে বেশি? সেটা হচ্ছে কালো। আর কোন রঙের বস্তুর কাপড় বা যেকোনো জিনিসের বিকিরণ এবং শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম হচ্ছে সাদা। সে খুব একটা তাপ ধরে রাখতে পারে না। সে তাপকে আ মানে বর্জন করতে বেশি পছন্দ করে। আচ্ছা, এরপরে শীতের দিনে রঙিন কাপড় ব্যবহার করা হয় কেন? ঠিক আছে? তো রঙিন কাপড় অ্যাকচুয়ালি আমরা নরমাল গরমের দিনেও ব্যবহার করি অনেকে। বাট আ গরমের দিনে আমরা অ্যাকচুয়ালি সাদা বা যে এক কালার এগুলো বেশি পড়ে। এটা আসলে কোনো সায়েন্টিফিক কারণ নাই। বাট এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে। যে শীতের দিনে আমরা রঙিন কাপড় কেন ব্যবহার করি? কারণ তাপ বেশি শোষণ করে। যত বেশি কালার থাকবে তত বেশি তাপ শোষণ করতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, ছাতার কাপড় কালো হয় কেন? আ এখন অবশ্য অনেক কালারফুল ছাতা আছে। বাট কালো হওয়ার একটা কারণ আছে। আগে সব ছাতাই মোটামুটি কালো হতো। এটার কারণ হচ্ছে কালো কাপড় বেশি তাপ শোষণ করে। তো এটায় কি হয়? আমরা ছাতা নিয়ে যে শুধু বৃষ্টির দিনে বেরোই এরকম না। যেদিন অনেক বেশি রোদ থাকে সেদিনও কিন্তু আমরা ছাতা নিয়ে বেরোই এবং আমরা রোদে যদি ছাতা নিয়ে যাই, ওই কালো কাপড় হচ্ছে তাপ শোষণ করে নেয়। ওইটার ভিতরে আর তাপ আসতে দেয় না। সো আমরা ওই রোদ থেকে বা উত্তাপ থেকে আমরা বাঁচতে পারি। ফলে বেশি তাপ অনুভূত হয় না। এই কারণে ছাতার কাপড় সবসময় কালো হয়। ঠিক আছে? এরপরে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? ঠিক আছে? সেটা কিন্তু কালো রঙের কাপ। কালো রঙের কাপে যদি আমরা চা নিই, ঠিক আছে? সেটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে। কারণ কি? সে হচ্ছে কি তাপ শোষণ করে নেয়। কালো কাপই আপনার তোমাদের হচ্ছে যে চা আছে, চায়ের তাপটা নিয়ে নিবে। ঠিক আছে? সো সেই কারণে কি হবে? চা উম দ্রুত ঠান্ডা হয়ে যাবে। কিন্তু চা তো আমাদের চাই গরম। সে কারণে আমরা সাদা কাপ বেশি ব্যবহার করি চা খাওয়ার জন্য। এরপরে শীতের শরীর কাঁপে কেন? ঠিক আছে? তো এটা নরমাল বিষয় যে শীতের শরীর কাঁপে এরকম। বাট বেসিক সায়েন্স কিন্তু এরকম না। জেনারেল সায়েন্স বা বেসিক সায়েন্স যদি আমরা বলি যে ছোট, ছোট বিষয়গুলার লজিক কি অ্যাকচুয়ালি সেগুলো আমাদের আ জানতে হয়। ঠিক আছে? তো শীতের শরীর কাঁপে কেন? শরীরের তাপের চেয়ে বাইরের তাপ কম পড়ে। তখন কি হয়? আমাদের যে শরীরের ভিতরের তাপ আছে সেই তাপটার থেকে আমাদের বাইরের যে তাপ আছে এটা অনেক কম হয়। সেই কারণে আমাদের এই কাঁপুনি হয়।
আচ্ছা, এইটুকু আমাদের এই যে তাপের শোষণ পরিচালন এইটুকুর মধ্যে আমাদের এনাফ। ওকে, এরপরে আমাদের দুই একটা বিষয় আছে, যেমন তাপ ইঞ্জিনের কাজ কি। তো তাপ দিয়ে কিন্তু অনেক যন্ত্রপাতি তৈরি করা হয়েছে এবং সবচেয়ে সফল যে যন্ত্রটা ছিল সেটা হচ্ছে তাপীয় ইঞ্জিন। তাপীয় ইঞ্জিনের সবচেয়ে সহজ যদি উদাহরণ দেই, ট্রেন। এখন ট্রেন যেগুলা সেগুলো ডিজেল দিয়ে চলে। ঠিক আছে? আর এখন একটা প্রশ্ন আসে যে উড়োজাহাজ আসলে কোন জ্বালানি দিয়ে চলে? উড়োজাহাজ কিন্তু কেরোসিন দিয়ে চলে। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে। ঠিক আছে? যদিও এটা এই চ্যাপ্টারের বিষয় না, তারপরেও রিমেম্বার করাচ্ছি। এটা হচ্ছে জ্বালানি শক্তি এরকম যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টারে আমরা পড়ব। বাট আমাদের জানতে হবে উড়োজাহাজ কিন্তু কেরোসিন দিয়ে চলে। আর আমরা বর্তমানে যে ট্রেন গুলা চলে সেগুলো হচ্ছে ডিজেল দিয়ে চলে। কিন্তু আ অতীতে কিন্তু তা ছিল না। অতীতে আমাদের যে ট্রেন গুলা সেগুলা তাপীয় ইঞ্জিন দিয়ে চলত এবং তাপীয় ইঞ্জিনে কি ব্যবহার করা হতো? তাপীয় ইঞ্জিনে থাকতো হচ্ছে কয়লা। কয়লা পুড়িয়ে হচ্ছে ট্রেন চলতো। সেগুলো স্পিড তেমন বেশি না হলেও কিন্তু অনেক যুগে অনেক পরিবর্তন এনে দিয়েছিল। তাহলে তাপ ইঞ্জিনের কাজ কি? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। কয়লা পুড়বে, তাপ উৎপন্ন হবে এবং ট্রেন চলবে। ঠিক আছে? তো এটা কি করে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। তাপীয় আরেকটা যন্ত্র হচ্ছে ফ্রিজ। সো ফ্রিজের কাজ কিন্তু তাপ উৎপন্ন করে না, তাপ কমিয়ে দেয়া। ঠিক আছে? তো ফ্রিজের ভিতর যদি আমরা কোনো বস্তু রাখি সেটাকে কি করে? সেটা তাপ অনেক বেশি কমিয়ে দেয় এবং সেখানে আমরা খাবার মানে কি সুরক্ষিত রাখতে পারি, ভালো রাখতে পারি। ওকে? সো রেফ্রিজারেটরে কোন তরল ব্যবহৃত হয়? রেফ্রিজারেটরে কিন্তু আমরা এক ধরনের তরল ব্যবহার করে থাকি যেটা আ আ ঠান্ডা রাখতে সহায়তা করে। সেটা হচ্ছে ফ্রেয়ন। সেটা হচ্ছে ফ্রেয়ন। আমরা গ্রিন হাউস অনেকে পড়েছি। গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? সো আমাদের যে বর্তমান বৈশ্বিক উষ্ণতা আছে, পৃথিবীর তাপমাত্রা ধীরে বাড়তেছে। সেটার একটা বড় কারণ হচ্ছে সরি গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? এবং গ্রিন হাউস গ্যাসের কিন্তু একটা ইম্পোর্টেন্ট উপাদান হচ্ছে এই ফ্রেয়ন। ঠিক আছে? ফ্রেয়ন কিন্তু গ্রিন হাউস গ্যাসের অন্যতম উপাদান যেটা আমাদের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি করছে। আমাদের ফ্রিজ আমাদের যেরকম উপকার করে থাকে কিছু অপকারও করছে। আবার আমরা অনেকে যারা এসি ব্যবহার করি, আ এসি থেকেও কিন্তু এরকম কিছু গ্রিন হাউস গ্যাস, ফ্রেয়ন এগুলো বের হয়। ওকে? তাহলে এই প্রশ্নটা অনেক বেশি। আমি রেফ্রিজারেটর ফুলটা পড়াতে পারতাম। আ আমরা যখন মানে অফলাইন সেশন নেই তখন এই যে যন্ত্রগুলো আছে সেগুলো কিন্তু ডিটেইলস ব্যাখ্যা করি মোটামুটি। কিন্তু অ্যাকচুয়ালি ফুল ডিটেইল জানা আমার দরকার নেই। আমার ফ্রিজে কি আছে না আছে সেগুলো আমার পরীক্ষায় আসবে না। বাট ইম্পোর্টেন্ট ২ ১ টা কোয়েশ্চেন আমাকে জানতে হবে। যেমন রেফ্রিজারেটরে এক ধরনের তরল ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ফ্রেয়ন। এবং ফ্রেয়ন কি কাজে আ ফ্রেয়নের একটা গুরুত্ব কি? ফ্রেয়ন হচ্ছে গ্রিন হাউস গ্যাস একটা। সেটা আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দিচ্ছে দিনের পর দিন। এরপরে সর্বাপেক্ষা দক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি? বৈদ্যুতিক ইঞ্জিন। তাহলে ইঞ্জিন তো অনেক ধরনের আছে। এই যে তাপীয় ইঞ্জিন একটা ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন একটা ইঞ্জিন। ঠিক আছে? তারপরে পেট্রোল ইঞ্জিন আছে, তারপরে কেরোসিন ইঞ্জিন আছে, অনেক ধরনের ইঞ্জিন আছে, তাই না? একেকটা যন্ত্রে একেক ইঞ্জিন নেই। গ্যাস এলপিজি আছে। আমরা যে আ আম সিলিন আ সরি আমরা সিএনজি বলতেছি। সিএনজিও কিন্তু এক ধরনের ইঞ্জিন। ঠিক আছে? কিন্তু আমাদের সবচেয়ে ইফেক্টিভ ইঞ্জিন কোনটা? সেটা কিন্তু হচ্ছে বৈদ্যুতিক ইঞ্জিন। অন্যান্য দেশে কিন্তু এখন গাড়িগুলা হচ্ছে বৈদ্যুতিক করা হচ্ছে। চার্জ দিয়ে গাড়ি চলবে। আ ইন্ডিয়াতে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে সকল ট্রেন হচ্ছে বৈদ্যুতিক ট্রেন। সব কারেন্টে চলে। কারণ কি? বৈদ্যুতিক ইঞ্জিন হচ্ছে সবচেয়ে দক্ষতা সম্পন্ন। এখন প্রশ্ন হচ্ছে দক্ষতা জিনিসটা কি? দক্ষতা সম্পন্ন আমরা কেন বলতেছি? এই দক্ষতাটা কি? দক্ষতাটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে একটা ইঞ্জিন তার যতটুকু শক্তি দেওয়ার কথা ছিল, সেই শক্তির মধ্যে সে কতটুকু দিতে পারছে আর কতটুকু অপচয় হয়েছে সেটা। যেমন আমরা যদি তাপীয় ইঞ্জিন বলি, তাপীয় ইঞ্জিনে হচ্ছে ধরো ১০০% এর মধ্যে ৫০% হয়তো কাজ করতে পারত। মানে তার শক্তি ছিল 100%, সে কাজ করতে পারত ৫০% আর ৫০% অপচয় হয়ে যেত। ওকে। এরপরে যদি আমি বলি ডিজেল ইঞ্জিন, আমাদের দেশের ট্রেন গুলা যে আ ফুয়েল দিয়ে চলে, সেখানে দেখা যায় হয়তোবা আমরা 70% মানে ইফিশিয়েন্ট আ হচ্ছে এটা। আ মানে দক্ষতা হচ্ছে তার 70%। আমরা ফুল পাচ্ছি না। বাট তুমি যে বৈদ্যুতিক ইঞ্জিনের কথা বলো, সেখানে দেখা যায় 90% এর উপরে তার এফিসিয়েন্সি আছে, তার দক্ষতা হচ্ছে 90% এর উপরে। ঠিক আছে? এই কারণে যতগুলো ইঞ্জিন আছে সবচেয়ে ভালো ইঞ্জিন, সবচেয়ে দক্ষতা সম্পন্ন ইঞ্জিন হচ্ছে বৈদ্যুতিক ইঞ্জিন।
ঠিক আছে? তাহলে আশা করি এখানে বিষয়গুলো বুঝতে পারছো তোমরা। এখানে তাপীয় ইঞ্জিন কয়েকটার কথা বললাম এবং এর আগে আমরা দেখলাম যে তাপের শোষণ, তাপের পরিবহন, পরিচলন এর উদাহরণগুলা কি, কি? এবং আ তোমরা শুধু যদি 9-10 এর বইটা পড়ো, ঠিক আছে? অনেক জায়গায় বলে 9-10 এর বই পড়ো। এগুলা বুঝতেও পারবা না। 9-10 এর বইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা না করছি না। 9-10 এর বইটা অবশ্যই পড়বা। পাশাপাশি তোমরা চেষ্টা করবা এরকম কিছু ক্লাস করার কিংবা এক্সট্রা কিছু বই পড়ার। কিন্তু বই পড়ে অ্যাকচুয়ালি অনেক কিছু বোঝা যায় না। ঠিক আছে? সো কিছু ভালো ক্লাস করার চেষ্টা করবা। তাতে হয়তোবা তোমাদের ভালো উপকার হবে। আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, অনুশীলনী। আমরা যা, যা পড়লাম সেখান থেকে আমরা কি শিখলাম একটু দেখি। যেমন 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট? এটা আমরা কোত্থেকে করব? আমরা কিন্তু সূত্র পড়েছিলাম কি? C/5 F minus 32/9 ওকে? এখন তোমার কোনটা দেওয়া আছে? উম সেলসিয়াস দেওয়া আছে। সেন্টিগ্রেড মানে হচ্ছে সেলসিয়াস, ওকে? সেলসিয়াসটা দেওয়া আছে। সেলসিয়াস থেকে তুমি ফারেনহাইটে নিয়ে যাবা, ওকে? তো সেলসিয়াসের মানটা দেওয়া আছে। জাস্ট তুমি এখানে 20 বসাবা, নিচে 5 দিবা। এটা কিন্তু সূত্রের 5, ওকে? আর এখানে F মাইনাস 32 তো থাকবেই। আর নিচে 9 আমি আ সি সি ছিল, F ছিল, একটা মান দেওয়া আছে। F এর মানটা তুমি বের করো। কারণ ফারেনহাইটে কত সেটা বের করতে বলছে। সো কিভাবে করব আমরা? ৫ দিয়ে যদি ২০ কে কাটো ৪ থাকে এবং ৪ আর ৯ আড়াআড়ি গুণ হবে। কত হবে? F মাইনাস 32 ইজ ইকুয়াল টু হচ্ছে ৪ নং ৩৬, ওকে? এখন F যদি এদিকে রাখো ৩৬ আর ৩২ হচ্ছে প্লাস করতে হবে। কত হবে? ৬৮ ডিগ্রি। সো এই যে দেখো ৬৮ ডিগ্রি ফারেনহাইট কিন্তু আছে। সো এরকম ছোট, ছোট ম্যাথ থাকতে পারে। তোমাদের সূত্র বলে দিয়েছি। স্লাইডেও তোমাদের সূত্র আছে। তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করবা। এরপরে বদ্ধ ঘরের চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘর কি ঠান্ডা হবে? তাপমাত্রা কি পরিবর্তন হবে? হবে না। অপরিবর্তিত রাখবে। তুমি ফ্রিজের ভিতরে কিছু রাখো সেটা চেঞ্জ হবে। ফ্রিজের দরজা খুলে যদি ভাবো যে আমার ঘর ঠান্ডা হয়ে যাবে, তাহলে এসির তো কোনো দরকার নাই। ঠিক আছে? তো এটা কিন্তু আমার তাপের কোনো পরিবর্তন হতে দিবে না। এরপরে কোন বস্তুর তাপমাত্রা শোষণ ক্ষমতা বেশি? আমরা কিন্তু একটু আগে এর আগের স্লাইডটাতে পড়ে আসছি। তাপ শোষণ সবচেয়ে বেশি করতে পারে কালো বস্তু। কালো বস্তু সবচেয়ে বেশি তাপ শোষণ করতে পারে। এরপরে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন। আমরা একদমই প্রথমে পড়ছিলাম যে পরম শূন্য তাপমাত্রায় কোন বস্তুর আয়তনই থাকে না। আয়তন শূন্য হয়ে যায়। এবং আমি কিন্তু এই পেনটা দিয়ে তোমাদের বুঝাইছিলাম যে এটার আয়তন একদম 0 হয়ে যাবে। আমাদের তাপ এবং তাপগতিবিদ্যার ক্লাস হচ্ছে এতটুকুই ছিল।